খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠে আজকের আলোচ্য বিষয় বিপিএল এর ছাড়পত্র এবং ক্লাব ক্রিকেট। তবে আলোচনায় যাওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিতে চাই। দেখে নিচ্ছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। ফিরতে চাই আলোচনায়, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। এবং আজকের আলোচ্য বিষয়ে যেটা বলছিলাম যে বিপিএল এর ছাড়পত্র নিয়ে, এবং গত রাত থেকে এখন পর্যন্ত যেই ব্যাপারটা আমরা এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানতে পেরেছি, নিশ্চয়ই এটাতে আলোচনাটাকে আরও প্রলম্বিত করবেন, আপনি লম্বা করবেন। সেই জায়গা থেকে বিপিএল এ এবার সাধারণত যেটা দেখা যায় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কান ক্রিকেটাররা বিপিএল এর বিদেশি ক্রিকেটার হিসেবে প্রাণ যোগান, এবং যেই উত্তেজনাটা বিপিএল এর সেটা তাদের কারণেই বাড়ে। তবে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে পাকিস্তান ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে অনাগ্রহ পিসিবির। কি মনে হচ্ছে? খুব একটা সুখকর কোনো খবর নয়। কারণটা হলো যে ছাড়পত্র হওয়া উচিত ছিল, কিন্তু বিপিএল এর আপনার সূচি ঘোষণা করেছে কালকে রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় খুব ভালো হতো। কিন্তু এখন আমাদেরকে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে যে কারা খেলতে আসবেন বা কারা খেলতে আসবেন না। তো সর্বশেষ তথ্যটা যেটা আপনাকে জানিয়ে রাখি, যে একটু আগে আমার পাকিস্তানের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে যারা আপনার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পার্মানেন্ট চুক্তিতে যারা রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে, তাদের ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ড বা পিসিবি এনওসি দেবে না। এবং এই সিদ্ধান্তটা এখনকার না, এই সিদ্ধান্তটা বেশ কিছুদিন আগেই তারা জানিয়েছিল। বাট আমার প্রশ্নটা হলো যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিপিএল এর যারা গভর্নিং কাউন্সিলে যারা রয়েছেন তারা কেন জানবেন না? তাদের তো এটা জানাটা অবশ্যই উচিত। এবং তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে, খেলোয়াড়দেরকে নিয়ে আপনার ফ্র্যাঞ্চাইজি লিগে কারা খেলতে পারবেন বা কারা খেলতে পারবেন না কি পদক্ষেপ নিয়েছে, সেটা তো অবশ্যই আমি মনে করি যে গভর্নিং কাউন্সিলের এই বিষয়ে একটা তথ্যটা জানা উচিত ছিল। তাহলে তারা সেভাবেই কিন্তু আপনার এখানকার যে ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন সেই ফ্র্যাঞ্চাইজির কাছে তারা এই তথ্যটা দিতে পারতেন, এবং সেই অনুযায়ী কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা আপনি ক্রিকেটারদের সাথে কথাবার্তা বলে বা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে কথাবার্তা বলে তাদেরকে দলে নিতে পারতেন। আমরা দেখেছি যে আপনি এবারের নিলাম হওয়ার আগে অনেক পাকিস্তানি ক্রিকেটারকে কিন্তু আপনার নিলামের বাইরে থেকেই অনেক ফ্র্যাঞ্চাইজি মানে কনফার্ম করে ফেলেছেন। এখন তাদের ব্যাপারে কি হবে? তো সব কিছু মিলে পাকিস্তানি ক্রিকেটাররা যদি বিপিএলে খেলতে না আসেন বা তারা ছাড়পত্র না পান, সেটা বাংলাদেশ মানে বিপিএলের জন্য খুব একটা সুখকর কোনো সংবাদ নয়। বিপিএলে এমনিতেই নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের সমালোচনা, সমস্যার নতুন সমস্যার উৎপত্তি হয়। সেই জায়গা থেকে নতুন করে যদি পাকিস্তানি ক্রিকেটারদের এই ছাড়পত্র নিয়ে সমস্যা হয়, তাহলে জৌলুস হারানোর সংখ্যায় থাকবে। এই প্রসঙ্গগুলোতে আমরা আরও আসবো। তবে বিপিএল এর এবারের যে ফিক্সডটা সেটা আমরা একটু দেখে নিতে চাই। শুরু হবে 26 ডিসেম্বর শুরু হওয়ার কথা। চট্টগ্রাম পর্ব 5 জানুয়ারি, এরপরে ঢাকা পর্ব 15 জানুয়ারিতে শুরু হবে। ফাইনাল 23 জানুয়ারি, রিজার্ভ ডে রয়েছে 24 জানুয়ারি। এবং এই সময়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার এই সময়ের মাঝে যে সিরিজটা রয়েছে সেটা আমরা একটু দেখে আসতে চাই। 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত 3 ম্যাচের টি20 সিরিজ পাকিস্তান বনাম শ্রীলঙ্কার, এবং প্রথম ম্যাচটা হবে 7 জানুয়ারি ডাম্বুলায়, দ্বিতীয় টি20 9 জানুয়ারি ডাম্বুলাতেই ম্যাচ হবে, তৃতীয় টি20 রয়েছে 11 জানুয়ারিতে। এবং এই সিরিজটা ঘিরেই আসলে সমস্যার কিন্তু তৈরি হয়েছে, যেটা এর পরপরই আবার যদি আমরা বিশ্বকাপের টি20 ওয়ার্ল্ড কাপের ফিক্সচারটা একটু দেখে আসি, সেখানেও দেখবো যে টি20 বিশ্বকাপের প্রথম ম্যাচটাই পাকিস্তান খেলবে 7 ফেব্রুয়ারিতে 2026, এবং ওই দিনই বাংলাদেশের ম্যাচও রয়েছে, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ 7 ফেব্রুয়ারিতেই। তো যেটা আসলে আসছে যে একেবারেই যে গতবারও আমরা দেখেছি পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপিএলে তাদের প্লেয়ারদের ছাড়পত্র নিয়ে টালবাহানা করেছে, শেষ পর্যন্ত পেয়েছিল। তবে এবার আসলে কিন্তু তাদের কাছে ভ্যালিড রিজন রয়েছে, এবং সে কারণে যদি পাকিস্তানি ক্রিকেটাররা ছাড়পত্র না পায়, এবং এটা যদি আগে থেকেই বিসিবিকে জানিয়ে থাকে, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো কেন আসলে পাকিস্তান ক্রিকেটারদেরকে ফেরালো? আরিফুল, সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো ক্রিকেট বোর্ডের কিন্তু স্বার্থটা দেখে, নিজস্ব স্বার্থটা। যে তাদের ক্রিকেটাররা যদি এখানে খেলেন, তাহলে তারা তাদের ক্রিকেটারদেরকে জন্য পরবর্তীতে যে সিরিজটা রয়েছে সেই সিরিজের জন্য তাদেরকে ঠিকমতো পাবেন কিনা, তাদেরকে আপনি ফুল ফ্লেজে পাবেন কিনা, তারা ইনজুরিতে যাতে না পড়েন সেই চিন্তাটাও কিন্তু তারা করে থাকে। এবং এই কারণেই তারা সেরকমভাবেই
প্ল্যানটুকু নিয়ে থাকে। সেই কারণে আমি বলবো যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আপনি যেভাবে আমরা দেখলাম যে 7 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপনার ডাম্বুলায় 3টি টি-20 সিরিজ রয়েছে, সেই সিরিজের জন্যই তারা তাদের প্লেয়ারদেরকে, বিশেষ করে তাদের যে মেইন প্লেয়ার যারা রয়েছে তাদেরকে তারা একেবারে নির্ঝঞ্ঝাট এবং ইনজুরি মুক্ত রাখতে চায়, এবং সেই সিরিজের জন্য তারা ফুল ফ্লেজে একটা শক্তিশালী দল নিয়ে খেলতে চায়, কারণ পরের মাসেই তাদের বিশ্বকাপ শুরু হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি দেখবেন যে 7 থেকে 11 জানুয়ারি মানে আপনি সব মিলে 4 দিনের জন্য আপনার তাদেরকে লাগবে। এর আগে পিছে যদি আপনি যোগ করেন আরো 4 দিন বা 5 দিন যদি আপনি প্রস্তুতির জন্য লাগে, তো সব মিলে কিন্তু এক সপ্তাহের বেশি আপনি সময়টুকু নেই। আর বাংলাদেশের খেলাটা শুরু হচ্ছে আপনার 26 জানুয়ারি থেকে 26 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত। দ্যাট মিনস আপনি প্রায় 1 মাসের মতো যথেষ্ট সময় রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঠিকমতো একটু আলোচনা করতে পারে, তাহলে দেখবেন যে পাকিস্তানি ক্রিকেটারদেরকে মানে না আসার জন্য যাদেরকে তারা ব্যস্ত থাকছে কতদিন, সব মিলিয়ে 1 সপ্তাহ, কিন্তু 3 সপ্তাহ তো বাকি থাকছে। তো এই 3 সপ্তাহের জন্য যদি তাদেরকে ছাড়পত্র দেওয়া যেতে পারে, আমি মনে করি যে সেটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে এখন আলোচনা করার সবচেয়ে বড় একটা ফাইন লাইন। এই ফাইন লাইনে যদি তারা তাদেরকে কনভিন্স করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই জটিলতাটা কেটে যাবে। স্যার আপনার কাছে আসবো, তবে এবারের যে বিপিএল নিলামের আগে বা সরাসরি চুক্তিতে যত পাকিস্তানি ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলো ফিরিয়েছে দলে, তাদের অন্তত 10 থেকে 12 জন ক্রিকেটার রয়েছেন। আমি যদি বলি সাইম আইয়ুব, আবরার আহমেদ, সুফিয়ান, মুকিম সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার, মোহাম্মদ নওয়াজ রয়েছেন যারা জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন, এবং রাজশাহী ওয়ারিয়র্স কিংবা রংপুরের কথা যদি বলি, ঢাকা ক্যাপিটালস, তারা কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদেরকে ফিরিয়েছেন, এবং প্রত্যেকটা দলেই 1জন বা 2জন করে পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। সেই জায়গায় একটা দল যখন বিশ্বকাপ খেলতে যাবে, তাদেরকেই কনসার্ন থাকাটা আসলে অযৌক্তিক বলে মনে হয় আপনার কাছে? না, আমি তো মনে করি না কখনোই। কারণ একটু আগে যেটি বললাম যে আপনি কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে আপনার ক্রিকেটাররা খেলছেন কিনা সেটার চেয়ে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে আপনার নিজের দেশের হয়ে খেলার বিষয়টা, সেখানে তারা যে তাদেরকে যেন আপনি ফুল ফ্লেজে পেতে পারেন, ইনজুরি মুক্ত পেতে পারেন, এবং তারা যেন এই সিরিজের জন্য বা এই বিশ্বকাপের জন্য বা নিজের দেশের জন্য একদম পুরো কনসেন্ট্রেশন দিয়ে খেলতে পারেন, সেই বিষয়ে তাদেরকে কিন্তু আপনাকে কনফার্ম করে রাখতে হবে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই ক্রিকেটাররা কিন্তু ক্রিকেট বোর্ডের, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের পার্মানেন্ট চুক্তিবদ্ধ ক্রিকেটার। আর চুক্তিবদ্ধ ক্রিকেটার মানেই আপনি কিন্তু আপনার বোর্ড আপনাকে যে নিয়মকানুন দিয়ে দিবে সেই নিয়মকানুন অনুযায়ী চলতে হবে। উদাহরণ হিসাবে বেশি দূর যাব না, আপনি এখন যে টেলিভিশনে কাজ করেন সেখান থেকে কিছু বিধিবদ্ধ নিয়মকানুন রয়েছে, সেটা আপনাকে সেটা মানতেই হবে। ঠিক একই রকমভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়মকানুন এই চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরকে মানতে হবে। হ্যাঁ, চুক্তির বাইরে অনেকে রয়েছেন যারা পাকিস্তান ক্রিকেট দলে এখন আপনার ন্যাশনাল টিমে খেলেন না, অথবা ন্যাশনাল টিমে খেলার সুযোগ তাদের সামনে আর নেই, এমন ক্রিকেটারদেরকে হয়তো এই বিপিএল এ দেখা যেতে পারে। তাদের ছাড়পত্রের ব্যাপারে আমার মনে হয় না পিসিবি বড় কোনো সমস্যার তৈরি করবে। এটা কি আসলে বিসিবির দিক থেকে কোনো অপেশাদারিত্ব কিনা? কারণ প্রত্যেকটা জায়গায় আমরা দেখি আগে সমস্যা তৈরি হয়, তারপরে সেটা সমাধানের জন্য বিসিবির যারা প্রতিনিধি আছেন বা পরিচালকরা আছেন তারা কাজ করেন, বিসিবি কাজ করে, ক্রিকেট বোর্ড কাজ করে। সমস্যাটা যেহেতু তারা আগে থেকে জানে, কেন আগে থেকে তাদের কোনো পদক্ষেপ থাকে না? আমি এটা দুটো বিষয় বলবো, যে একটা ফোরসাইটের অভাব, এবং আরেকটা বিষয়টা হলো যে আপনি কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আপনি কত স্মার্টলি কায়দায় সলভ করতে পারেন সেটার উপর কিন্তু নির্ভর করে যে আপনি কত দূর সামনে যেতে পারেন। ফোরসাইটের অভাব যেটি বললাম, যে আপনি যখনই এই টুর্নামেন্টের জন্য বা বিপিএলের জন্য যে সূচিটা তৈরি করেছিল গভর্নিং কাউন্সিল, তখন দেখা উচিত ছিল যে এই টুর্নামেন্টে বিদেশি যারা খেলতে আসবেন তাদের নিজস্ব কমিটমেন্ট রয়েছে কতখানি বা কোন কোন সময়টা রয়েছে, সেই সময়টা যদি তারা খুঁজে বের করতে পারতেন তাহলে এই সূচিটা সেরকমভাবে তারা তৈরি করতে পারতেন, দেখে এই জটিলতাগুলো হয়তো ক্রিয়েট হতো না। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যেটি বললাম, যে কোনো সমস্যা হলে আপনি কত সুন্দর করে সাবলীল কায়দায়, সফিস্টিকেটেড কায়দায় সেটাকে সমাধান করতে পারেন, সেটার উপর নির্ভর করবে হাউ স্মার্ট ইউ আর। সো আমার মনে হয় যে এই সমস্যাটা তৈরি হয়েছে, এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত সুন্দর করে এটা সমাধান করতে পারে। প্রসঙ্গে ফিরবো, আমরা যেটা বলছিলাম যে পাকিস্তান ক্রিকেটের কোন যেই দলে রয়েছেন, সিলেট টাইটান্স সাইম আইয়ুব এবং মোহাম্মদ আমিরকে ভিড়িয়েছেন। সাইম আইয়ুব নিশ্চিতভাবেই পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকতে যাচ্ছেন। রাজশাহী ওয়ারিয়র্সে হুসাইন তালাত রয়েছেন, মোহাম্মদ নওয়াজ খুবই গুরুত্বপূর্ণ সদস্য পাকিস্তান টিমে, শাহিদজাদা ফারহান তিনিও টি-20 বিশ্বকাপের যে পাকিস্তান স্কোয়াড রয়েছে সেখানে থাকার খুব মানে জোরালো সম্ভাবনা রয়েছে। জাহানদাদ খান রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। চট্টগ্রাম রয়্যালসের কথা যদি বলি, একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে তারা আবরার আহমেদকে ফিরিয়েছেন, এবং লেগ স্পিনার, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি তার দিকে তাকিয়ে থাকবে অ্যাকচুয়ালি পাকিস্তান। নোয়াখালী এক্সপ্রেসের কথা যদি বলি তাহলে হায়দার আলী, যদিও মানে অন অ্যান্ড অফ জাতীয় দলে, এহসানুল্লাহ রয়েছেন, ঢাকা ক্যাপিটালসে ইমাদ ওয়াসিম এবং ওসমান খান রয়েছেন, তারাও অন অ্যান্ড অফ,
জানি না শেষ মুহূর্তে সুযোগ পাবেন কিনা। রংপুর রাইডার্সে খাজা নাফি এবং সুফিয়ান মুকিম রয়েছেন। সুফিয়ান মুকিমকে প্রত্যাশা করা হচ্ছে যে পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপের দলে এবার থাকবেন। তো যেই প্রসঙ্গটায় আসলে আসছিলাম, ফ্র্যাঞ্চাইজিদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে পাকিস্তান মানে এখন তারা দল গোছানো নিয়ে আসলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। কারণ আপনি শুধু পাকিস্তান ক্রিকেটারদের কথা বললে হবে না, শ্রীলঙ্কার সাথে যেহেতু সিরিজ, সেই একই প্রসঙ্গ তো শ্রীলঙ্কান ক্রিকেটারদের ক্ষেত্রেও আসতে পারে। কারণ আমরা জানি কুশল মেন্ডিস, তিনি যতদূর জানি যে নোয়াখালী এক্সপ্রেসে জায়গা পেয়েছেন। এছাড়াও বিনুরা ফার্নান্দো, নিরুশান ডিকোয়েলার মতো ক্রিকেটাররা রয়েছেন। সো শ্রীলঙ্কা থেকেও যদি এই ধরনের সমস্যা বা ছাড়পত্র নিয়ে তৈরি হয়, তাহলে বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের যে জৌলুস বাড়ানোর যে ব্যাপারটা, সেটা কি আসলে মিস করতে যাচ্ছে এবারের বিপিএল? কিছুটা তো অবশ্যই আপনি মানে রংটা একটু অভাব এখানে দেখা দিবে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে বিপিএলে খেলতে আসেন কোন দেশের ক্রিকেটাররা সবচেয়ে বেশি, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দেশের কিন্তু ক্রিকেটাররা বিপিএলে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে থাকেন। সো সেখানে বাস্তবতাটা হলো যে পাকিস্তানি ক্রিকেটারদেরকে আপনি একটা পোর্শনে কিন্তু একদম পাচ্ছেন না, ইটস ফাইনাল, কোনো সন্দেহ নেই। বাকি পোর্শনে আপনি পাবেন কিনা সেটাও ক্রিকেট বোর্ডের সাথে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার ভিত্তিতে হয়তো একটা সমাধানে আসা যেতে পারে। আর যেহেতু পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার সাথে, তো শ্রীলঙ্কাকে আপনি নিশ্চিতভাবে, শ্রীলঙ্কার যে ক্রিকেটার যারা রয়েছেন বা যারা মূলত এবার বিপিএলে খেলতে আসছেন, তারাও ন্যাশনাল টিমের খেলোয়াড়রা, যে নামটি আপনি বললেন যে কুশাল মেন্ডিস এবং তার সাথে আরও অনেকে যারা রয়েছেন, তারাও বাংলাদেশে বিপিএল যখন হয়ে থাকে, বিপিএলের জন্য খুবই চেনা মুখ তারা, আমরা জানি। সো এই দুই দেশের ক্রিকেটারদের ম্যাক্সিমাম ক্রিকেটারদেরকে বা মেইন ক্রিকেটারদেরকে আপনি পাচ্ছেন না, ইটস কনফার্ম, কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়টা হলো যে ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেটার যারা রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের অবশ্যই এর মাঝখানে তেমন কোনো সিরিজটা নেই, এই কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরকে আপনি হয়তো পাবেন। তো নিশ্চিত যে আপনি যদি পুরো বিপিএলের এই সূচিটাকে 4 ভাগে ভাগ করেন, এই 4 সপ্তাহকে যদি 4 ভাগে ভাগ করেন, তাহলে একটা সপ্তাহ আপনি যে পাচ্ছেন না, ইটস গ্যারান্টেড, কোনো সন্দেহ নেই এটার মধ্যে। তো এখন ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন, আপনি তো টুর্নামেন্ট বন্ধ করতে পারবেন না, ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন তাদেরকে প্ল্যানটুকু করতে হবে যে সেই গ্যাপটুকু আমি কিভাবে পূরণ করব, দেশি ক্রিকেটারদেরকে পূরণ করব নাকি ইন দি মিন পিরিয়ডে আপনি অন্য কোনো ক্রিকেটারদেরকে নিব। বিপিএল এর ছাড়পত্র নিয়ে গেছেন ভাই, আরও কথা হবে, তবে এখন মাঠের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমরা কথা বলছিলাম বিপিএল এর ছাড়পত্র নিয়ে, এবং সেই জায়গাতে পাকিস্তানি ক্রিকেটার, শ্রীলঙ্কান ক্রিকেটার আসতে পারবে কিনা, বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে একটা বড় কনসার্নের জায়গা রয়েছে। তবে আরও একটা কনসার্নের কথা আমরা একটু আগে অফ এয়ারে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে সামনে নির্বাচন, এবং নির্বাচনকে ঘিরে বড় ধরনের একটা সামরিক শক্তি সেদিকে থাকবে। বিপিএল এর সময়টায় সিলেটে হবে, চট্টগ্রামে হবে, ঢাকায় হবে, আলাদা আলাদা 3টা জায়গায়, এবং একই সময়ে কিন্তু আমাদের পর্যটনের সময় বা পর্যটকরা এই সময়ে বিভিন্ন জায়গায় ফিট করেন, তাদের ক্ষেত্রে ট্যুরিস্ট একটা সিকিউরিটি পারপাস থাকে। তো একই সঙ্গে বিপিএলেও আসলে এটা অনেক বড় কনসার্ন হবে কিনা? অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ তো অবশ্যই মানতেই হবে। কারণটা হলো যে সময় আপনি যেভাবে বললেন যে আমাদের মোটামুটি সবগুলির যতগুলো টুর্নামেন্ট হয় সেখানে আপনার পুলিশই একটা প্রহরা থাকে বা পুলিশের একটা বিষয় থাকে। সেই প্রায় সবগুলো ম্যাচে আমার যতদূর জানা রয়েছে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচে বা যখন সিকিউরিটির জন্য আয়োজন করা হয়, সেখানে 2 থেকে 3 হাজারের মতো আপনার পুলিশের একটা কর্ডন থাকে বা পুলিশের একটা ব্যবস্থা থাকে। কারণ এত বড় স্টেডিয়ামে আপনার নিয়ন্ত্রণ করার জন্য, সিকিউরিটি নিয়ন্ত্রণ করার জন্য এত পুলিশ লাগেই আর কি। তো এখন আপনি এই যেহেতু যেভাবে আপনি বললেন যে সামনে নির্বাচন রয়েছে, সেখানে যারা বাংলাদেশ পুলিশে যারা রয়েছেন তারা আপনার সেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে যাবেন। তো ক্রিকেটের জন্য এই পুলিশিং ব্যবস্থাটা পাওয়া যাবে কি না সেটাও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। যদিও ক্রিকেট বোর্ডের এবং বোর্ড থেকে এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো কিছু ক্লিয়ারেন্স দেয়া বা ঘোষণা দেওয়া, বিজ্ঞপ্তি দেয়া যে আসলে সিকিউরিটিটা কেমন হবে, যেহেতু সামনে নির্বাচন, একটা কোনো কিছু বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল কিনা ডিসিপি? না, আমার মনে হয় যে এটা তো নিশ্চয়ই সিকিউরিটি কনসার্ন যারা রয়েছেন, যা সিকিউরিটি ডিপার্টমেন্ট যারা রয়েছেন তারা সেটা আলোচনা করছেন। বাট এটার জন্য আপনাকে আলাদা করে কোনো প্রেস রিলিজ দিতে হবে বা বিজ্ঞপ্তি দিতে হবে তা কিন্তু না। আমরা যেরকমভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা আরও বুদ্ধিমান লোক রয়েছেন, তারা এই বিষয়টাও নিশ্চিতভাবে জানেন এবং তারা এটা কিভাবে সলভ করা যেতে পারে সেই বিষয়টাও নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবেন। কারণ সিকিউরিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিকিউরিটি ইস্যুটা এসেছে, আসলে আমরা যে পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে আলোচনা করছিলাম, যে প্রত্যেকটা সমস্যা আগে সামনে আসে, দেন বিসিবি সেটা নিয়ে কোনো একটা পদক্ষেপ নিচ্ছেন। তো এবারও কি আসলে ওরকম কোনো কিছু হওয়ার
মানে শঙ্কা আছে কিনা? না, আমার মনে হয় যে কোনো একটা না হওয়ার আগ পর্যন্ত আমরা বেশি আশঙ্কা না করি, বাট চ্যালেঞ্জ রয়েছে অনেক বড় বিষয় এবার বিসিবির জন্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা রইল যে আপনি গত বিপিএলে আমরা দেখেছি যে দুটো বিষয় খুব চ্যালেঞ্জিং ছিল। একটা হলো যে প্লেয়ার্সদের পেমেন্টের বিষয়টা, আরেকটা ছিল আপনার ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা। যে ম্যাচ ফিক্সিংয়ের দায়টা কিন্তু এখন পর্যন্ত চুকাতে হচ্ছে এই বর্তমান ক্রিকেট বোর্ডের কমিটিকে। বা আপনি দেখবেন যে গত বিপিএলে যে ম্যাচ ফিক্সিংয়ের একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কারণে 8-9 জন খেলোয়াড় এবারের বিপিএলে অংশ নিতে পারছেন না। যদিও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ আনা হয়েছে, তারা অভিযুক্ত প্রমাণিত এখন পর্যন্ত হননি, কিন্তু তার আগেই তাদেরকে এবারের বিপিএলে তারা অংশ নিতে পারছেন না। সো ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা রোধ করাটা ক্রিকেট বোর্ডের এবারের বিপিএলের জন্য বড় চ্যালেঞ্জিংয়ের বিষয়। সেকেন্ড চ্যালেঞ্জিংয়ের বিষয়টা হলো প্লেয়ারদের আমরা দেখেছি যে কোটি টাকা প্লেয়াররা পাচ্ছেন বা 70 লাখ টাকা 80 লাখ টাকায় তারা নিলামে তাদের দাম উঠেছে, কিন্তু এই টাকাটা তারা প্রপারলিভাবে পাবেন কিনা সেটাও কিন্তু গ্যারান্টি দেওয়ার উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ গত বিপিএলের অনেক পেমেন্ট এখন পর্যন্ত বাকি রয়েছে। আমরা দেখলাম যে ফেসবুকে একজন তার চেকের ছবি দিয়ে রেখেছেন যে তিনি শুধুমাত্র চেকটা পেয়েছেন কিন্তু টাকাটা ক্যাশ করতে পারেননি এখন পর্যন্ত। বিসিবি সহ সভাপতি শাখাওয়াত হোসেন তিনি এবার নিলামের যেদিন হয় সেদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে এবার এই সংক্রান্ত কোনো ঝামেলা হবে না এবং খুবই স্ট্রিক্ট বিসিবি। গতবারও কিন্তু আমরা এই কথা শুনেছিলাম। আমরা তো অনেক প্রতিশ্রুতি পাই ক্রিকেট বোর্ডের কাছ থেকে, প্রত্যেকবার শুরু হওয়ার আগে থেকে কিন্তু প্রতিশ্রুতি পাই। গতবারও যেটা আপনি বললেন যে গতবারও আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে এই যে ফ্র্যাঞ্চাইজি লিগ যারা ফ্র্যাঞ্চাইজির নতুন ওনার রয়েছেন তারা সব ক্রিকেটারদেরকে টাকা সেরকমভাবে দিয়ে দিবেন, কিন্তু আমরা দেখলাম কি এমন অবস্থা তৈরি হয়েছিল যে আপনি টুর্নামেন্টের মাঝপথে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে আপনার ফ্র্যাঞ্চাইজি একটা দলকে যেতে হয়েছে। কারণটা হলো যে তারা হোটেলের ভাড়া ঠিকমতো দিতে পারছেন না, ইভেন তারা বাসের ড্রাইভারের ভাড়াও ঠিকমতো দিতে পারছেন না। সব কিছু মিলে একটা প্রচণ্ড একটা ভজকট অবস্থা তৈরি হয়েছিল এবং যেটা গত বিপিএলটাকে আসলে যতখানি না ব্র্যান্ড ইমেজ বাড়িয়েছে তার চেয়ে বেশি কিন্তু বদনাম করেছে। এই বদনাম ঘোচানোর দায়িত্বও কিন্তু এবারের যারা বিপিএল গভর্নিং কাউন্সিলে রয়েছেন বা বিপিএলের আয়োজন যারা করছেন তাদের সামনে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে যে বদনাম ঘুচিয়ে বিপিএলটাকে একটা ব্র্যান্ড হিসেবে পরিণত করা। একটু জানতে চাই, শ্রীলঙ্কার ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বা পাকিস্তানি ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যদি এবার বিপিএল খেলতে না আসেন বা সেক্ষেত্রে লো একটু ক্যাটাগরির ক্রিকেটাররা তারা যদি আসেন, সেক্ষেত্রে বিপিএলটা কি আসলে বিশ্বকাপের জন্য প্রপার প্রস্তুতি হবে? আমি এখনই এত বড় আশঙ্কা করছি না। তারা হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে হয়তো খেলতে পারবেন না, কিন্তু পুরো টুর্নামেন্ট তারা মিস করবেন আমি এত বড় আশঙ্কাও করছি না। হয়তো কয়েকটা ম্যাচ তারা মিস করবেন, বাট পুরো টুর্নামেন্ট তারা, আমার কাছে মনে হচ্ছে না যে পুরো টুর্নামেন্ট তাদেরকে খেলতে না দেওয়ার জন্য ছাড়পত্র দেবে না পিসিবি অথবা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এমন কোনো ঘটনা ঘটতে পারে, কয়েকটা ম্যাচে হয়তো তাদেরকে আটকে রাখতে পারে। আর যেটি আপনি বললেন যে আমার কাছে মনে হচ্ছে যে তারা আসেন বা না আসেন তার চেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশের যে লোকাল ক্রিকেটার যারা রয়েছেন তাদেরকে ভালো পারফর্ম করতে হবে, কারণ তারা আমরা তাদের ভালো পারফর্মের প্রত্যাশা করব। এখন মাঠের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরবি কিছুক্ষণের মধ্যে।